প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো তা পাঠিয়েছে হুমায়ুন আজাদ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। এক রাতে পুলিশ একটি মৃতদেহ নিয়ে এলো, যেটি ছিল এক অল্প বয়সী মেয়ের, নাম তার রূপা। গ্রামের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল। মেয়েটি ছিল খুব ক্ষত বিক্ষত আর গলা কাটা, হাতে শক্তভাবে মুঠো করা কিছু কিছু কালো চুল, আর চোখ দুটি ছিল সম্পূর্ণ ফাঁকা, যেন সে কিছু ভয়ঙ্কর দেখেছিল যা চিরকাল তার চোখে থেকে গিয়েছে। ডক্টর আসিফ মৃতদেহটি গ্রহণ করলেন, কাজ শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন পরিবেশই তার প্রতি অশুভ কিছু বলছিল। পোস্টমর্টমের সময় তিনি অনুভব করলেন কিছু অস্বাভাবিকতা। প্রথমেই মেয়েটির শরীরে অনেক ক্ষত ছিল, কিন্তু একটি বিশেষ জায়গায় গলায় ছিল কালো দাগ। ডক্টর আসিফ আরও একবার মুগ্ধ হয়ে গলাটি পরীক্ষা করতে গিয়ে হাত সরিয়ে নিলেন। ঠিক তখনই গলার দাগে আঙ্গুলের ছাপের মতো একটা নমুনা স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ তাকে খুবই শক্তভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত 12টা বেজে গেল। মর্গের লাইটগুলো এক একটা করে নিভে আসছিল, যেন এক অদৃশ্য শক্তি আলো নিভিয়ে দিচ্ছিল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা লেগে গেল, গা ছমছম করছিল। ডাক্তার আসিফ হঠাৎ অনুভব করলেন কোথাও থেকে যেন একটা ফিসফিস আওয়াজ আসছে, আমাকে বাঁচাও। তিনি চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তে মৃতদেহটি খুব ধীরে মাথা নেড়ে একবার চোখ খুলল, কিন্তু চোখগুলো ছিল একদম ফাঁকা, মৃত, ছাফিন। এক মুহূর্তের জন্য চোখের মধ্যে কোনো জীবনের চিহ্নও ছিল না। ডাক্তার আসিফ অস্বস্তি অনুভব করতে লাগলেন, কিন্তু তিনি ভাবলেন এটি নিশ্চয়ই আমার মনের ভুল হবে একটা। তখনই আবার সেই ফিসফিস আওয়াজ শোনা গেল, এবার আর গভীর ও জোরালো, তুমি আমাকে মুক্তি দাও, তুমি জানো না আমি কে। তিনি নড়েচড়ে বসলেন, তার হাত কাঁপছিল, কিছুতেই ধীরভাবে কাজ করতে পারছিলেন না। তার চোখের সামনে যেন অন্ধকার ছায়াগুলো আরো ঘনীভূত হয়ে উঠেছিল। কিছু একটা উপস্থিতি তার চারপাশে ঘুরছিল। হঠাৎ মেয়েটির শরীরটি নিজে থেকেই কোমলভাবে নড়ে উঠল। তারপর তার কণ্ঠ থেকে এক ভয়ঙ্কর গড়গড় আওয়াজ বের হতে লাগলো, আমাকে কাটছো, কিন্তু জানো না আমি ঠিক কেমন অভিশপ্ত। আমি ফিরে আসব, তোমার জন্য অপেক্ষা করব। রহস্যময় ঘরটি যেন আরো ভারী হয়ে উঠেছিল, বাতাসও যেন দম বন্ধ হয়ে অনুভূতি ছড়াচ্ছিল। ডক্টর আসিফের হাতটা টেবিলের ওপর রাখতে রাখতেই একটানে পিছিয়ে গেল। তখনই রূপা আবার গলাটা ঘুরিয়ে আসিফের দিকে তাকালো। তার চোখের দিকে চেয়ে ডক্টর আসিফ বুঝতে পারলেন তার জীবনের এমন কিছু ঘটতে যাচ্ছে যা সে কখনো কল্পনা করেনি। সে কিছু বলার আগেই তার কণ্ঠ চিরে উঠে এলো, আমার হত্যাকারীকে খুঁজে দাও, তা না হলে তুমি কোথাও নিস্তার পাবে না। তারপর মেয়েটি চোখের পলক ফেলেই নিঃশব্দে মিলিয়ে গেল। ঘরটিতে আর কোনো শব্দ ছিল না, বাতাসও থেমে গিয়েছে। ডক্টর আসিফের চোখে মুখে পিঁপড়া হয়ে উঠেছিল, তার শরীর একেবারে অচল হয়ে গিয়েছিল। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা এসে মর্গের দরজা খুলেই ডক্টর আসিফের লাশ মেঝেতে পড়ে রয়েছে। তার চোখ দুটো ছিল ফাঁকা, যেন সেই ভূত তাকে চিরকাল পেরিয়ে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার, মর্গে রাখা রূপার মৃতদেহটি সেখানে ছিল না। এখনো গরুবান্ধা হাসপাতাল থেকে রাতের বেলা রহস্যময় কান্নার আওয়াজ শোনা যায়, আর বাতাসে অদ্ভুত ঠান্ডা নেমে আসে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি পাঠিয়েছে হৃদয়। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করব। আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যার কোনো ব্যাখ্যা আজও পাইনি। সালটা ছিল 2018। যাত্রাবাড়ি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। কাজের সুবাদে কুমিল্লা গিয়েছিলাম। রাত তখন 9টা। ঢাকায় ফেরার জন্য হাইওয়েতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কুমিল্লা থেকে গৌরীপুর হয়ে যাত্রাবাড়ি আমার ডিপো। সে সময় শীতের মৌসুম, ঘন কুয়াশার কারণে কক্সবাজার, চট্টগ্রামের বাসগুলো পাওয়া যায় না। আর লোকাল বাসের চেয়ে এই বাসে ট্রাভেল করা কমফোর্টেবল। তাছাড়া রাতও অনেক হয়ে গেছে, জলদি ফিরতে হবে, কারণ লোকাল বাসগুলো জায়গা জায়গায় ব্রেক করে, যাত্রী উঠানামা করে। খুব বিরক্ত লাগে আমার কাছে। হঠাৎ আমার এই কোম্পানির একটি গাড়ির সামনে এসে ব্রেক করলো। জিজ্ঞেস করলো, আরে হানিফ ভাই, আপনি এখানে? হ্যাঁ, অফিসের কাজের জন্য দেরি হয়ে গেছে, বাসের জন্য অপেক্ষা করছি। বলে রাখা ভালো যে একজন ডেলিভারি ড্রাইভার, এবং সে প্রায় এক্সট্রা টাকা কামানোর জন্য গাড়িতে ঢাকা পথে মালামাল বহন করত। তো গাড়িটা ছিল 11 ফিট খোলা জ্যাক গাড়ি। আমি 7-5 না ভেবে সামনে ড্রাইভারের পাশের সিটে বসে পড়লাম। রাত 12টার দাউদকান্দি ক্রস করে হঠাৎ নাকে আতরের স্মেল এলো। আমি জীবনে প্রথম এমন স্মেল অনুভব করেছি, যদিও পারফিউম ব্যবহার করার একটা তীব্র নেশা আমার। তারপর
সিকিউরিটি নিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখলাম তার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। দেখি খাটিয়ার একটা লাশ এবং দুইজন মানুষ বসা, কিন্তু গাড়িতে ওঠার পূর্বে আমি দেখলামই না কি সেই রহস্য। পরে ড্রাইভার আমার দিকে তাকিয়ে হেসে বলল, লাশ ঢাকায় যাবে। আমিও ঢাকায় যাচ্ছি, খালি গিয়ে লাভ কি, কিছু টাকা আসবে, তাই লাশের ভাড়াও নিলাম। আমিও সব স্বাভাবিক নিলাম, ঢাকায় পৌঁছালাম। কিন্তু সকালের ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। অফিসে গিয়ে ড্রাইভারের খোঁজ করতেই কলিগ সহ ম্যানেজার স্যার বলছে সে গত 3 দিন ধরে ছুটিতে গ্রামের বাড়ি, তার স্ত্রীর সিজারিয়াল অপারেশন। তাহলে রাতে আমাকে লিফট দিল কে? সেই ড্রাইভার আর লাশের সাথে সম্পৃক্ত কি ছিল? কুমিল্লা থেকে ঢাকা গাড়ি ড্রাইভ করে আমাকে কে নিয়ে আসলো? এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি পাঠিয়েছে ফাতিয়া তাসনিম। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। সেই রাতে শেষ ট্রেনে উঠেছিল রোশনি। ট্রেন ছিল প্রায় ফাঁকা, কেবল কয়েকজন যাত্রী। রাতের অন্ধকারে ট্রেনের কাছে নিজের প্রতিচ্ছবি দেখে রোশনি একটু অন্যমনস্ক হয়ে পড়ে। হঠাৎ তার নজর পড়ে সামনে বসা এক রহস্যময় যাত্রীর দিকে। লোকটি তার দিকে স্থির চোখে তাকিয়েছিল। বয়স 40-এর কাছাকাছি, চেহারা একটা ভয়ানক মৃদু হাসি। রোশনি প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু লোকটির অস্বাভাবিক আচরণ ক্রমশ তার দিকে ভয়ের সৃষ্টি করে। প্রতিবার তার চোখ লোকটির দিকে গেলে লোকটিকে অন্য পজিশনে বসা অবস্থায় দেখে লোকটি যেন কেবল তাকেই পর্যবেক্ষণ করছে। ট্রেনটি একটি পুরনো রেলপথ দিয়ে চলছিল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কালো অন্ধকার। রোশনি জানালার বাইরে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে অনুভব করে কেউ যেন ধীরে ধীরে তার পাশেই আসনে এসে বসেছে। রোশনি ভয় কাটিয়ে পেছনের দিকে তাকায়, কিন্তু আশপাশে কাউকে দেখতে পায় না। তখনই তার মনে পড়ে এই ট্রেনে একজন অদ্ভুত ঘটনার আগেও শুনেছে সে। যাত্রীবিহীন কামরায় একজন মৃত যাত্রীর আত্মা নাকি ঘুরে বেড়ায়। রোশনি চুপচাপ তার জায়গায় বসে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক সে সময় লোকটি তার সামনের আসন থেকে উঠে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। রোশনিকে বলে, তুমি এই ট্রেনের এই কক্ষে কেন বসেছ? তোমার অনেক সাহস, তাই না? তোমার মৃত্যু অবধারিত। লোকটি কি বিভৎস চেহারায়, গলা কাটা, চোখ দিয়ে রক্ত পড়ছে। ছায়ামূর্তি লোকটির রোশনিকে গলা টিপে হত্যা করে। সকালের রেল লাইনের মাঝে রোশনির লাশ পাওয়া যায়। রোশনিও একইভাবে মারা যায়। মাথা আলাদা করা, গলা থেকে রক্ত পড়ছে, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে। তখন থেকে আর কেউ ওই কক্ষে বসে না। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি পাঠিয়েছে সান। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলবো। কিশোরগঞ্জের প্রান্তে অবস্থিত ছোট একটি গ্রামে থাকতেন চাঁদ মিয়া। সরল নিরহ এই মানুষটির গ্রামের সবার কাছেই প্রিয় ছিলেন। একদিন তার আত্মীয়ের বাড়িতে বিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ পেলেন। অনেকদিন পর আত্মীয় স্বজনের সাথে সঙ্গে দেখা হবে, এই আনন্দে তার চাঁদ মিয়া রাজি হয়ে গেলেন। বিয়েতে গিয়ে খুব মজা করেছিলেন চাঁদ মিয়া। রাত অনেক হয়ে যাওয়ায় বাড়ি ফেরার জন্য রওনা হলেন। পথটা বেশ একঘেয়ে, চারদিক খুবই ধান খেতে, শুধু ধান ক্ষেত, গাছপালা, চাঁদ ও তারা মিলে আকাশে সুন্দর করে সজ্জিত করেছিল। কিন্তু চাঁদ মিয়ার মনে মনে কেন যেন একটা অদ্ভুত ভয় কাজ করছিল। পথের মাঝামাঝি একটা পুরনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তিনি। বাড়িটা দেখতে ভীষণ ভাঙাচোরা, গাছপালাগুলো ভেঙে পড়া। চাঁদ মিয়া তাড়াতাড়ি সেখান থেকে দূরে সরে যেতে চাইলেন, কিন্তু হঠাৎ তার পায়ের তলায় কি যেন আটকে গেল। ভয়ে চিৎকার করে উঠলেন তিনি। অন্ধকারে তাকিয়ে দেখলেন একটা পুরনো কঙ্কাল তার পায়ে আটকে আছে। চাঁদ মিয়া আর সহ্য করতে না পেরে দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে কে যেন তাকে ধাওয়া করছে বলে মনে হচ্ছিল। হৃদয় ছটফট করছিল, ঘাম ছুটে চলেছিল। অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি। ঘুরতে ঘুরতে আবার সেই ভাঙ্গা বাড়ির সামনে এসে পড়লেন। ভয়ে তিনি কাঁপতে কাঁপতে বাড়ির দেওয়ালে ঠেকে দাঁড়ালেন। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন, চাঁদ মিয়া, চাঁদ মিয়া করে। আওয়াজটা এত পরিচিত, কিন্তু কার? চারপাশে তাকিয়ে দেখেন কেউ নেই। আবারও আওয়াজটা শুনতে পেলেন, এবার আরো জোরে। ভয়ে চাঁদ মিয়া চিৎকার করে উঠলেন, তুমি কে? এবার একটা শুকনো হাসি শুনতে পেলেন।
এবং তারপর একটা কঙ্কাল তার সামনে এসে দাঁড়ালো। কঙ্কালের চোখের কূপে দুইটি জ্বলন্ত আগুন জ্বলছিল। চাঁদ মিয়া আর সহ্য করতে পারলেন না, মাটিতে লুটিয়ে পড়লেন। খুলে দেখেন তিনি তার বাড়ির পালঙ্কে শুয়ে আছেন। সবকিছু স্বপ্ন ছিল, তবে সেই স্বপ্ন এত বাস্তবসম্মত ছিল যে তিনি এখনো ভয় পেয়ে আছেন। সেই রাত থেকে চাঁদ মিয়া আর কখনো একা রাস্তা দিয়ে বাড়ি ফেরেননি। আর সেই ভাঙ্গা বাড়ির কাছে যাওয়ার কথা তো দূরেই থাক, সে বাড়ির দিকেও তাকাতে ভয় পান। প্রিয় লিসেনার্স, এবারে আমরা পরের ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি পাঠিয়েছে রবিন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। ফাল্গুন মাসের শেষের দিক, প্রচণ্ড গরম পড়েছে। কোথাও একটু বাতাসের ছিটাফোঁটাও নেই। গাছের পাতাগুলো এতটুকু নড়ছে না। পুরো গ্রাম জনমানব শূন্য, কেননা যে কাঠফাটা রোদের তাপ। কেউ এ সময় বাইর হলেই ছাতা আর ফাতলা মাথার লাগিয়ে বাহির হয়ে বের হয়। তখন বিকেলবেলা খেলা শেষে রবিন যখন বাড়ি ফিরল, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতেই রবিনের দিদুন চেঁচিয়ে বলল, কিরে, গরুগুলো খেল থেকে এনেছিস? ভুলেই গিয়েছিলাম দিদুন, এখন যাচ্ছি দিদুন, বলে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রবিন। রাস্তায় এসে এবার একটু জোরেই দৌড় লাগালো রবিন, কেননা দুটি গরু ভোর সন্ধ্যাবেলা ক্ষেতের কোনো জন্তু জানোয়ার কামড় দিয়ে দিয়ে নিয়ে গেল নাকি, মহাবিপদে পড়ব। তাই রবিন এটা ভেবে দৌড়াতে দৌড়াতে চলে আসে খেতে। এসে দেখে দুটি গরু নিশ্চিন্তেই ঘাস খাচ্ছে। রবিনকে দেখেই হাম্বা হাম্বা করে ডাকতে থাকে গরুগুলো। তারপর রবিন দুই হাতে দুটি গরুর রশি ধরে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। রবিন আর ওর দিদুন মিলে ছোট সংসার ওদের। ছোটবেলাতে তার মা বাবা ও দাদাকে হারায়। খুবই মর্মান্তিক ও দুঃখজনকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর থেকে রবিন দিদুনের সাথেই থাকে। রবিনের কথা ভেবে মুচকি হেসে ওর দিদুন বলল, পাগল ছেলে একটা। অন্ধকার নেমেছে চারদিকে। একটা কালো কুকুর আঙিনায় এসে ঘেউ ঘেউ করছে। দিদুন হারিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করতে লাগলো কালো কুকুরটাকে। একটু দূরে গিয়ে কালো কুকুরটা ফকফকে সাদা দৌড়তে রূপান্তরিত হয়ে গেল। তারপর আবার কালো কুকুরে রূপান্তরিত হয়ে গেল। এটা দেখে খুব অবাক হলো রবিনের দিদুন। সাত পাঁচ না ভেবে ওই কালো কুকুরটাকে পিছু ছুটলেন তিনি। কালো কুকুরটা বেলবাগানে ঢুকে উধাও হয়ে যায়। দিদুন চারদিক তাকিয়ে দেখে কিছুই নেই। মোট বেল গাছ 10টা একসাথে এখানে, তাও আবার অনেক অনেক বড় বড়, যার ফলে এটাকে বেল বাগান নাম দিয়েছে এলাকাবাসী। কালো কুকুরটার প্রতি তার অদ্ভুত আকর্ষণে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ঢুকে পড়েন বাগানের ভেতর। চারদিকে মস্ত বড় বড় বেল গাছ। কি অন্ধকার, হারিকেনের আলোয় কিছুই দেখা যাচ্ছে না। রবিনের দিদুন কিছু দূর যেতেই দেখতে পায় কালো কুকুরটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে যেন বোধ ফিরে আসলো রবিনের দিদুনের, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে কালো কুকুরটা আরো কালো আর কুৎসিত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো। আবার সেই রূপ ধারণ করতেই দৈত্যের মতো, যেটা দেখে রবিনের দিদুন ভয়ে আঁতকে ওঠে। পৈশাচিক হাসি ফুটে উঠল ভয়ঙ্কর দৈত্যের চেহারাতে। দাঁত বেয়ে লাল রক্ত ঝরতে লাগলো, টপ টপ করে মাটিতে বয়ে পড়ছে। ভয়ে চিৎকার দিল রবিনের দিদুন, কিন্তু একটুও শব্দ বের হলো না। দৈত্যটা দুই হাতে রবিনের দিদুনের গলা চেপে ধরলো। এদিকে রবিন গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখলো ওর দিদুন কালো কাপড় পরে দরজার পাশে বসে আছে। একটু অবাক ওই হয়ে রবিন জিজ্ঞাসা করলো, এই রাতে বেলা কালো কাপড় পরে বসে আছো কেন দিদুন? তখন দিদুন বলে, আমি আমার বোনের বাড়িতে যাব, বলেই হাঁটতে শুরু করলেন তিনি। কিছু দূর যেতেই আবার পিছনে ফিরে তাকাতে অদ্ভুত ভারী কণ্ঠে বললেন, কালো কুকুর থেকে সাবধানে থাকিস। রবিন ঘাড় নাড়িয়ে সায় জানালো। ওর দিদুন চলে গেল। রবিনও ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবলো, দিদুন কালো কুকুরের কথা কেন বলল? রাত গভীর হলো। রবিন গভীর ঘুমে হারিয়ে গেল। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল রবিনের। ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে এসে দেখে ওর দিদুনের মৃতদেহ পড়ে আছে উঠোনে, আর তার চারপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি পাঠিয়েছে মৃদুল। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে।
বাস থেকে নেমে 15 মিনিট মেথোপথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার হলেও বাড়িতে যেতাম। এখন দেশের বাইরে থাকি, তাই আর যাওয়া হয় না। তখন আমি ইন্টারে পড়তাম ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকেলের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব, মাকে ফোন করে জানালাম, কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না। তাই মা বললেন আসিস না। আমিও তো জিদ করে গেলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদম নেই। রাস্তা কিছু দূর যাওয়ার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল তাল গাছ। ওখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এরকম কিছু ঘটেনি। এবার অনেক দিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কে যেন ঝাঁপিয়ে পড়লো এমন আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝাবো বুঝতেছি না। আসলে সেটা এক মেয়ের দেহ ছিল, শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শাড়ি ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার কোনো ভূতের ভয় নেই, তবে সব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি একমাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আশপাশেই আছে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল দেহটাকে। দেহটা ডুবলো, আবার খাড়া হয়ে গেল। যারা কুচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বলতে যাচ্ছি। কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায়, তেমন দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির ওপর প্রায় দাঁড়িয়ে পড়ল, এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছু নেই, কিন্তু এরপরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে, অবশ্যই আছে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এবারের ঘটনাটি পাঠিয়েছেন সুজন। তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। শীতকাল, গ্রামের অন্ধকার, রাস্তাগুলো কুয়াশায় মোড়া। রাত তখন প্রায় 11টা। রাস্তার পাশে সেই ছোট চা স্টলে আমরা 5 জন বন্ধু চা খেতে বসেছিলাম। স্টলটা খুবই সাদামাটা, বাঁশের বেড়া দিয়ে ঘেরা, আর মাথার ওপর টিনের চাল। একটি হারিকেন বাতি ঝুলছিল, যা আলোর বদলে যেন ছায়া আর গভীর করছিল আমাদের চা আর আড্ডার মধ্যে। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দে কানে এলো, এক ধরনের চাপা গোগানির শব্দ, যেন কেউ কষ্টে শ্বাস নিচ্ছে। আমরা চুপ করে গেলাম। চারপাশ এত নীরব ছিল যে বাতাসের হালকা সাই সাই শব্দ শোনা যাচ্ছিল। চাওয়ালা কাকা বললেন, এখানে রাতে এমন কিছু শোনা যায়। কোনোদিন আবার রাস্তার পাশে সাদা কাপড় পরা একটা মেয়েও দেখা যায়। কথাটা বললেই তিনি নীরব হয়ে গেলেন, যেন কিছু বলতে চাইলেন কিন্তু বলতে পারছেন না। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী বন্ধু সোহেল হেসে বলল, আরে এসব ফালতু কথা, ভূত বলে কিছু নেই। ঠিক তখন বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। হারিকেন বাতির আলো ঝিমিয়ে উঠল। আমরা সবাই টের পেলাম পরিবেশে কেমন একটা অস্বস্তিকর শূন্যতা। এমন সময় রাস্তার দিকে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে ধীরে ধীরে একটা সাদা অবয়ব ভেসে আসছে। মেয়েটির চুল ছিল এলোমেলো, আর তার হাঁটা যেন মাটি স্পর্শ না করেই চলছিল। আমরা সবাই ভয়ে চুপ হয়ে গিয়েছিলাম, কেউ একটুও নড়ছিল না। সোহেল আস্তে করে বলল, চল উঠে যাই, কিন্তু শরীর যেন জমে গিয়েছে। মেয়েটি একবারে চা স্টলের সামনে এসে থেমে গেল। তার চোখ ছিল ফাঁকা সাদা। সে আমাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। সেই হাসি এখনো ভুলতে পারি না। মেয়েটি ধীরে ধীরে বলল, তোমরা এ রাস্তা দিয়ে বাড়ি ফিরবে না, আজ এখানেই থাকো। তারপর হঠাৎ করে মিলিয়ে গেল। আমরা ভয়ে জমে গিয়েছিলাম। এক মুহূর্ত সময় নষ্ট না করে চা স্টল ছেড়ে দৌড়ে পালালাম। সেই রাতে কেউ আর বাড়ি ফেরার সাহস করেনি। আমাদের গ্রাম এখনো সেই চা স্টল আছে, কিন্তু আমরা আর কোনোদিন সে রাতে সেখানে যাইনি। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি পাঠিয়েছে সাথিল রাফিয়া। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করব। অফিস থেকে ফিরে আরিফ নিজেই চাবি দিয়ে দরজা লক খুলে ভেতরে ঢুকলো।
পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তবে বেডরুম থেকে খুটখাট আওয়াজ শব্দ আসছে। তার স্ত্রী গতকাল রাতে ঝগড়া করে জেদ ধরে বাড়ি থেকে সকালে চলে গেছে। সেটা তার স্ত্রী তাকে মেসেজ করে জানিয়েছে, আমি আজই চলে যাব। আরিফ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিল। সেও মারাত্মক বিরক্ত হয়ে উত্তর দিয়েছে, যাও। এরপর ফারজানা তাকে আর ফোন করেনি, মেসেজও করেনি। আরও রাগ করেছে বোঝা যায় সহজেই। আরিফের উচিত স্ত্রীর সাথে কথা বলে তার রাগ ভাঙানো, তবে গিয়ে নিয়ে আসা। কিন্তু অফিসের এত ব্যস্ততা যাচ্ছে যে তার ফিরতেই 10টা বেজে গেছে। সে অফিস থেকে সোজা শ্বশুরবাড়ি যেতে পারত, কিন্তু তার শ্বশুরবাড়ি বেশ খানিকটা দূরে। সারাদিনের এত ক্লান্তির পরও যেতে ইচ্ছে করলো না। ফারজানাকে হঠাৎ ফোন করা যেত, কিন্তু ফারজানা একবার ফোন ধরলে আর ছাড়ে না। আর এই ঝগড়ার মিটমাট করতে দীর্ঘক্ষণ লেগে যাবে আরিফ জানে। এর আগেও 2বার ফারজানা এভাবে রাগ করে চলে গিয়েছিল। ফারজানা মেয়েটা বড্ড ভালো, কিন্তু ও খুবই অভিমানী। আরিফ ভেবেছিল আগামী বৃহস্পতিবার অফিস ফেরত হয়ে ফারজানার বাসায় গিয়ে তার মান অভিমান ভেঙে আসবে। কিন্তু দরজা খুলতেই বেডরুমের খুটখাট শব্দে আরিফ অস্বস্তিতে পড়ল। ফারজানা বাসায় না থাকলে কে এভাবে শব্দ করছে? আরিফের গাটা ছমছম করে ওঠে। এই বাসায় ওঠার আগে কয়েকটা আজব ভৌতিক কথা যে কানে আসেনি তা নয়, কিন্তু তারা পাত্তা দেয়নি। আর 3 মাস ধরে তারা এই বাসায় আছে, কখনো উল্টাপাল্টা কোনো ঘটনাও ঘটেনি। আরিফ ডাইনিং রুমে লাইট জ্বালালো, পায়ে পায়ে এগিয়ে গেল। বেডরুমে অন্ধকারের জন্য সে কিছুই দেখতে পেল না, তবে কাপা হাতে লাইটটা জ্বালিয়ে দিল। তীব্র আলোয় সে দেখল বেডরুমে কেউই নেই। আর ঠিকই তখনই বাথরুমের দরজা খুলে ফারজানা বেরিয়ে এলো। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল, তার মানে সে যায়নি। আরিফ জিজ্ঞেস করে, ঘর অন্ধকার করে বসে আছো কেন? ফারজানা কোনো উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। আরিফ হাত মুখ ধুয়ে এসে দেখে ফারজানা রান্নাঘরে চাকুনিতে শান দিচ্ছে। এই সময়ে চাকু ধার দেওয়ার কারণ আরিফের বোধগম্য হলো না। সে বলল, সরি ফারজানা, গতকাল আসলেই আমি অনেক বেশি রাগারাগি করেছি। সিম্পল একটা ব্যাপারে আমার এত রিয়েক্ট করা উচিত হয়নি। ফারজানা এবার কোনো কথা না বলে আরিফকে আচমকাই একটা ধাক্কা মেরে বেরিয়ে গেল। আরিফ দেওয়াল ধরে কোনো মতে টাল সামলায়। আরিফের এবার প্রচণ্ড রাগ উঠল। সে কখন থেকে ক্ষমা চাইছে, আর মেয়েটা যা ইচ্ছা তাই না করে যাচ্ছে। আরিফ রেগে মেগে টিভির সামনে গিয়ে বসে। রাতে খেতে খেতে সিনেমা দেখা আরিফের পুরনো অভ্যাস। ফারজানা রাতে খাবার বাড়াতে বাড়াতে সে ইউটিউবে একটা সিনেমা খুঁজে পায়। আজ সে কোনো রোমান্টিক বা ফান মুডে নেই, তাই রোমান্টিক বা কমেডি কোনো মুভি ছাড়লো না। বিরহের সিনেমা সে দেখতে চায় না। তার দুঃখের বিষয়ে ভালো লাগে না। এমনিতেই জীবনে ঝামেলার শেষ নেই। হঠাৎ সাজেশনে একটা ইংলিশ হরর মুভি দেখতে পেল। মুভির নাম 130। এই নামের কোনো মুভি কথা সে শুনেছে বলে মনে পড়ছে না। সিনেমাটা থাম্বনেলে কিছুই নেই, পুরো কালো স্ক্রিন, তাই বোঝা যাচ্ছে না কিছুই। ইন্টারনেটে সিনেমাটা নিয়ে সার্চ করে সে আরও অবাক হলো। এই নামে কোনো মুভি নেই, কি আজব! এটা কি করে সম্ভব? ব্যাপারটা সে ফারজানাকে বলতে চাইল, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে হয় তার মুখ আবারও শক্ত হয়ে যায়। কিছুটা কৌতূহল বসে সে সিনেমাটা ছাড়লো। ছাড়ার আগে ড্রয়িং রুমের লাইটটা নিভিয়ে দিল। ফারজানার ডাইনিং এবং রান্নাঘর, এমনকি শোবার ঘরের লাইটও নিভিয়ে রেখেছে। আশ্চর্য, একটু আগেও তো লাইটগুলো জ্বলছিল, বন্ধ করে দিল কে? মেয়েটা এরকম অদ্ভুত আচরণ কেন করছে? আরিফ দেখল ফারজানা নিজেদের বেডরুমের দিকে যাচ্ছে। আরিফ তাকে ডাক দিল। ফারজানা একবার ঘুরে তাকিয়ে তার মুখের ওপর বেডরুমের দরজা বন্ধ করে দিল। প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে আরিফ সিনেমা দেখতে বসে। সিনেমার কাহিনী সেরকম আহামরি নয়, কিন্তু সিনেমার মহিলা প্রেতাত্মাটা খুবই ভয়ঙ্কর, এবং সে যে কোন মুহূর্তে বিকট চিৎকার করে যে কোন দিক থেকে একটা চাকু হাতে ছুটে আসে। সে যাকে পায় তাকেই চাকু দিয়ে অ্যাটাক করে বসে। এই সিনেমায় যারা অভিনয় করেছেন কেউই পরিচিত নয়। সিনেমার কাহিনী অনেকটা এরকম। জ্যাক অফিস থেকে বাড়ি ফিরে এসে তার স্ত্রী ইলিনাকে না দেখে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর রাত 1:30 সে ইলিনাকে পায়, কিন্তু দেখা যায় সে ইলিনা নয়, কোনো প্রেতাত্মা বা ভূত ইলিনার বেশে। প্রায় 8 ঘন্টা দেখার পর সিনেমায় দেখা যাচ্ছে জ্যাক ইলিনা ভেবে একজনকে মারতে যাচ্ছে। সে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে ইলিনা কি না বোঝা যাচ্ছে না। কিছু বোঝার আগেই হঠাৎ করে জ্যাকের সামনে থেকে ইলিনা রূপী
প্রেতাত্মাটা বিকট চিৎকার করে ছুটে আসে, আর সেই সাথে আরিফের কাঁধে কেউ যেন হাত রাখে। আরিফ সিনেমায় মগ্ন ছিল, সে অনেক ভয়ও পাচ্ছিল। চমকে সে নিজেও চিৎকার করে ওঠে, আর যে কাঁধে হাত দিয়েছে তার চিৎকার করে ওঠে। আরিফ দেখে ফারজানা দাঁড়িয়ে আছে। হঠাৎ দুজন একসাথে হেসে দিল। ফারজানা বলল, ভাত দিয়েছি, খেতে এসো। আরিফ টিভি বন্ধ করে উঠে দাঁড়ায়। সে একটু অবাক হলো। এই অন্ধকারের মধ্যে ফারজানা খাবার দিয়েছে। রাতে শুতে শুতে 12টা বেজে গেল। তারা ঘুমিয়ে গেছে। এরকম সময় আরিফের ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে আরিফ না দেখেই ফোন ধরে। ঘুম জড়ালো কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে ফারজানার কণ্ঠ ভেসে আসে, তুমি কেমন মানুষ? একবারও আমার কথা তোমার মনে পড়ে না? ঘুমিয়ে গেছো মনে হচ্ছে। আরিফ রীতিমতো চমকে উঠে। তার ঘুম ঘুম পুরোপুরি ছুটে গেল। ফারজানার ফোনের কথা বললে তার পাশে কে ঘুমাচ্ছে? পাশ ফিরে আরিফ দেখে কেউ নেই। ওমা! ফারজানা আবার বলে, কথা বলছো না কেন? আরিফ কোনোভাবে জিজ্ঞেস করে, কই তুমি? কই মানে? আমি বাবার বাসায়। তুমি এরকম করো কেন গো? আমার ভুলে গেলে? ভয়ে আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে এতক্ষণ তার সাথে কে ছিল? আরিফ একবারও মোবাইলে চেক করলো, সত্যি ফারজানা ফোন করেছে। সে সময় দেখলো রাত 1:30। সময়টা দেখে আরিফ আঁতকে ওঠে। আজকের সিনেমার নামটাও তো 1:30 ছিল। ঠিক তখনই বেডরুমের দরজাটা খুলে গেল। আরিফ বিস্ময়িত চোখে দেখতে পেল ফারজানার অবয়বের কেউ বিকট চিৎকার করে তার দিকে ছুটে আসছে। কিন্তু ফোনের ওপাশ থেকে ফারজানার সামনে, হ্যালো আরিফ, আসো। কথা কেন বলছো না? কি হয়েছে? আরিফ হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আরিফ চোখ বন্ধ করার একদম শেষ মুহূর্তে চকচকে রূপোলি চাকুটা ঠিক দেখতে পেল।